আহ, আমি আপনাদেরকে আগে থেকেই বলে নিতে চাই যে গতদিনে আমি চেষ্টা করেছিলাম নারীবাদের যে আহ, আহ, নারীবাদ বা কোথা থেকে চিন্তাটা শুরু হলো, আদর্শিক ভাবে আমি টাইম লাইনটা বলি নাই, কিন্তু কিভাবে শুরু হলো সেটা এবং এখন কোন পর্যায়ে এসেছে সেটা একটা মোটামুটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। শুধুমাত্র লিংক করার জন্য আমি গত ক্লাসের একটু বেসিক কথা আরেকবার একটু বলে নেব, যাতে যারা নতুন আছেন বা নতুন শুনবেন বা গত দিনের শোনাটা আর একটু স্পষ্টীকরণ যখন প্রয়োজন হবে, সেই জন্য আমি বিষয়টাকে সামনে আনছি। আজকে আহ, আমার আলোচনার মূল বিষয় ছিল যে নারীবাদের বিষয়ে কোরআনের দিক নির্দেশনা কি। আমি একটু বিনীতভাবে ক্ষমা চাচ্ছি এই জন্য যে আমার ল্যাপটপটা হয়েছে, কি বলে, ক্র্যাশ করেছে। এক ধরনের ক্র্যাশ করেছে। ফলে আমি ওই আয়াত টু আয়াত সবগুলো আয়াত তো আমার মুখস্থ নেই। আয়াত টু আয়াত আমি পুরো বিষয়টাকে তুলে ধরতে সক্ষম হব না। তো আমি এর মধ্যে আমি আমার নিজের পরিকল্পনাটা একটু পরিবর্তন করেছি, আলোচনার উপস্থাপনার যে জায়গাটা পরিবর্তন করার চেষ্টা করেছি। সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ঠিক সাবজেক্টটাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করে ফেলি, একটা ভাগ হচ্ছে নারীবাদ, একটা হচ্ছে কোরআন, ওকে সমকামিতাবাদ, আর একটা হচ্ছে কোরআন। এই কোরআন তো আমাদের কোরআনিক বক্তব্য থাকবে, সেটা আলাদা। আজকে গতদিন যদি আমরা নারীবাদকে আলোচনা করে থাকি, আজকে আমি বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করব সমকামিতাবাদ। কেন? আসলে বলবেন যে অনেকে যারা একাডেমি আওয়ারে আছেন তারা বলবেন যে সমকামিতাবাদ নিয়ে আমাদের একাডেমি 21 এর সাবজেক্ট কিভাবে এটা। আমার এখানে শ্রদ্ধেয় জিয়াউল হক স্যার আছেন। সমকামিতা অতীতে একটি অপরাধ হিসেবে বা মানসিক একটা তো লিগ্যাল জগতে অপরাধ ছিল, কিন্তু মানসিক ভাবে এটা একটা মানসিক রোগ হিসেবে চিহ্নিত হতো বিভিন্ন দেশে। পৃথিবীর প্রায় সব দেশেই সমকামিতা একটি মানসিক রোগ হিসেবে চিহ্নিত ছিল। একসময় তো এটা মানসিক একটা অপরাধ ছিল, কিন্তু অপরাধের পরে এই আচরণটাকে নিয়ে এটাকে একটা মানসিক রোগ হিসেবে চিহ্নিত করা ছিল। কিন্তু আহ, দুর্ভাগ্যজনক ভাবে সত্য যে আজকে অপরাধকে একটি অধিকার হিসেবে এস্টাবলিশ করা হচ্ছে সারা দুনিয়ায়, গ্লোবালি। এবং রোগকে রোগ না বলে এটা একটা আইডেন্টিটি হিসেবে এস্টাবলিশ করা হচ্ছে। খুব কষ্ট করে, খুব দরদ দিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে লিগালি এটা একটা রাইট, এটা আর নো মোর এ ক্রাইম, ইটস এ রাইট, একটা একটা অধিকার। এটা আচরণগত একটা অধিকার, জন্মগত বৈশিষ্ট্যগত ভাবে একটা রাইট হিসাবে, অধিকার হিসাবে চিহ্নিত করা হচ্ছে। যেমন বলা হচ্ছে সমানাধিকার, যেমন বলা হচ্ছে মানবাধিকার, তেমনি সমকামিতাকে একটি মানবাধিকার হিসাবে, হিউম্যান রাইট হিসাবে এস্টাবলিশ করতে চাওয়া হচ্ছে। এক, চাওয়া হচ্ছে বা চাওয়া হয়েছে, বা অলরেডি গ্লোবালি আমাদের মুসলিম ওয়ার্ল্ডে এটা পুরোপুরি এস্টাবলিশ না হলেও আদার দেন মুসলিম ওয়ার্ল্ড এটা এস্টাবলিশ হয়ে গেছে। আর যেটা বলছিলাম যে এটাকে এখন এই যে সমকামিতা একটা অপরাধ ছিল, এটাকে এখন একটা রাইট হিসেবে এস্টাবলিশ করা হচ্ছে। এবং এই রাইট হিসেবে এস্টাবলিশ করার জন্য এটাকে কিভাবে কনস্টিটিউশনে আনা যায়, কিভাবে লিগ্যাল প্রোটেকশন দেওয়া যায়, কিভাবে সমাজে প্রোটেকশন দেওয়া যায়, সোশ্যাল প্রোটেকশন দেওয়া যায়, তার জন্য যে গবেষণা করা হচ্ছে, যে প্রচার করা হচ্ছে, যে কাজ করা হচ্ছে, সেইটা আমাদেরকে বুঝতে হবে। এবং এইটা বাংলাদেশে এখন নারী সংস্কার বা নারীর অধিকার সংস্কার, এই 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 মোড়কে, এই এই আহ, আহ, ইয়েতে কি বলে, আমব্রেলায় এটাকে এস্টাবলিশ করতে চাওয়া হচ্ছে। আমি আহ, এইটা মানে আপনাদেরকে যারা আছেন এটা খুব শুরুতে এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝে নিতে হবে। একটা হচ্ছে এটা একটা মানসিক রোগ না, এটা মানসিক রোগ নয়, এটা একটি জন্মগত বৈশিষ্ট্য।
এটা এটা নোমরে মানসিক রোগ। এটা একটি জন্মগত বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যকে স্বীকার করে নিতে হবে। এটা হচ্ছে রোগের দিক থেকে। আর আইনের দিক থেকে এটা আর কোনো ক্রাইম নয়, এটা একটা অধিকার। আপনারা দয়া করে আমাকে রেসপন্স করবেন, আমার এই সেন্টেন্স দুটো আপনারা এই পর্যন্ত বুঝলেন কিনা। আমার কথা যারা শুনছেন তারা অন্তত একজন জি দুইজন জি রেসপন্স জি করবেন। জি, আমরা শুনছি, বুঝতে পারছি। আহ, মানে সাধারণ যারা আছেন, জিয়ার সাহিত্য স্কলার, উনি বুঝবেন খুব তাড়াতাড়ি, হা করলেই, ক বললেই কলিকাতা বুঝবেন। কিন্তু অন্যরা এই জিনিসটা ধরতে একটু সময় লাগবে। আমি আমি বারবার অল্প কথা বললে, মানে বারবার রিপিট করবো এটা, যে এই কথাটা একটু বুঝে নেন। পৃথিবীতে এই যে এখন যত শব্দ আছে, জেন্ডার কেন্দ্রিক যত শব্দ, জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার ডাইভার্সিটি, জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার বাজেটিং, জেন্ডার ট্রান্সজেন্ডার, এই জেন্ডার কেন্দ্রিক যত শব্দ আছে, এই জেন্ডার কনসেপ্টটা কিভাবে আসলো, এটা আমি আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। আর এটা বোঝার জন্য আগেই বলে নিলাম যে পৃথিবীতে এই ফেমিনিজম তো একটা ইজম, ঠিক আছে, কিন্তু ফেমিনিজমের কাভারে আজকে আমাদের কাছে কি আনতে চাওয়া হচ্ছে, আমি আজকে ওই আলোচনাগুলো করবো না যেগুলো আমাদের আলেম সমাজ এবং আমাদের মহিলারা আলোচনা করছেন, যে উত্তরাধিকার আইন সমান করে ফেলা হলো, অভিভাবকত্ব আইন এদিক করে ফেলা হলো, এই কোরআনের আরো যে সমস্ত বিধিবিধান যেগুলো কমন আপনারা অলরেডি জেনেছেন, আমি সেই দিকেই যাচ্ছি না। কারণ সেটা সেটার চাইতো আমি এটাকে, সেটার আলোচনা আমার আজকে ছিল, কিন্তু আমার প্রেজেন্টেশনটা সলভ কি বলে স্ট্রাকচারটা এই মুহূর্তে পুরোপুরি আমি রিকল করতে পারবো না বলে সেটা আড়াল করে রাখলাম। আমি সাবজেক্টের যে কোর জায়গাটা, যেটা থার্ড লেকচারে আমি দিতে চাইতাম, অন্য কোনো জায়গায় দিতে চাইতাম, সেটাই অ্যাডভান্স আকারে দিচ্ছি। আমি আবার রিপিট করছি, মেনশন করছি, যে পৃথিবীতে এই সমকামিতা একটি মানসিক রোগ হিসেবে এস্টাবলিশ ছিল দীর্ঘকাল, হাজার হাজার বছর, শত শত বছর। কিন্তু ধীরে ধীরে মানুষ চিন্তা গবেষণা এবং বস্তুতান্ত্রিক নাস্তিক এবং বস্তুতান্ত্রিক চিন্তা গবেষণা এটা এই জায়গায় এনে দাঁড়িয়েছে যে না, মানসিক সমকামিতা কোনো মানসিক রোগ নয়। সমকামিতা একটি আচরণগত বৈশিষ্ট্য, পরিচয়গত বৈশিষ্ট্য, একটা সেক্সুয়াল ওরিয়েন্টেশন বলে, ওদের শব্দটা হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন। আর অন্যদিকে সমকামিতা ছিল একটি অপরাধ, ক্রাইম, যেটা বাংলাদেশে সিপিসিতে, ইয়ে কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর কোড সিপিসি 377 নম্বর ধারায় স্টিল সমকামিতা একটি অপরাধ। কিন্তু পৃথিবীর অনেক দেশে সমকামিতা ইজ নো মোর অপরাধ, সমকামিতা হচ্ছে একটা রাইট, হিউম্যান রাইট হিসেবে এস্টাবলিশ করা হচ্ছে। বাংলাদেশে যে নারী সংস্কার আন্দোলন হচ্ছে, আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝতে বলি, এই নারী সংস্কার আন্দোলনে ওরা ভালো করেই জানতো যে আমরা ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, কোরআনিক আইনের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলবো, এগুলা নিয়ে আলেমরা চিল্লাচিল্লি হবে, এগুলা এগুলা একসময় কম্প্রোমাইজ হবে। কিন্তু এই কম্প্রোমাইজের যে কাজটা করতে চাচ্ছে, সেটা হচ্ছে এই অপরাধকে অপরাধ হিসেবে না রেখে লিগ্যাল রাইট হিসেবে, হিউম্যান রাইট হিসেবে এস্টাবলিশ করবার একটা ছোট্ট সুড়ঙ্গ তৈরি করছে। এখনই এই সুড়ঙ্গটা চোখে পড়বে না, এখনই এই সুড়ঙ্গটা খুব ভালো করে চোখে পড়বে না, কিন্তু এই সুড়ঙ্গ পথে যেই একটু হাঁটা হবে, তারপরে বোঝা যাবে যে হ্যাঁ, এই সুড়ঙ্গটা কত কালো, কত বিশাল ভয়াবহ ভয়াবহ গর্ত। এই জিনিসটা আমি একটু আলোচনা করব, এবং আমি আলোচনা করব কোরআনে মজিদে এই যে সমকামিতা বা লাতাওয়াতা যেটা বলছি, বা লুত আলাইহিস সালামের কওমের যে বিষয় আছে, সেই বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, ইনশাআল্লাহ। এখন আমি এই যে আহ, এ- এ- শব্দের যে মারপ্যাচ, এই সেক্স, জেন্ডার এবং ট্রান্সজেন্ডার, গতদিনও আমি আলোচনা করেছি, কিন্তু এই জিনিসটা আর একটু অধিকতর স্পষ্টীকরণ প্রয়োজন বলে আমি, আমার কাছে উপলব্ধি হয়েছে। যেমন দেখেন, আমি একটু পড়ছি এক জায়গা থেকে, আপনারা মনোযোগ দিয়ে একটু শুনেন। সমকামী অ্যাক্টিভিস্টদের একটা বিখ্যাত স্লোগান হচ্ছে লাভ ইজ লাভ। এটাকে আপাতভাবে ইতিবাচক মনে হলেও এলজিবিটি অধিকারের সমর্থক হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিভাবে? এই স্লোগান দ্বারা বোঝানো হয়
ভাই আপনি মিউট হয়ে গেছেন। আলম ভাই আপনি মিউট হয়ে আছেন, প্লিজ আনমিউট করে নেন। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, কতক্ষণ ধরে? এই তো 30 সেকেন্ড। আচ্ছা, যেটা বলছিলাম যে একটা মানে জেন্ডার বোঝানোর আগে একটা উদাহরণ দিয়ে আলোচনা করতেছিলাম। একটা শব্দ ওরা ব্যবহার করে, লাভ ইজ লাভ, মানে হচ্ছে ভালোবাসা হচ্ছে ভালোবাসা। এই কথার মধ্যে অ্যাপারেন্টলি কোনো মিথ্যে নেই। ভালোবাসা তো ভালোবাসাই, প্রেম তো প্রেমই। কিন্তু এর মানে আন্ডার কভার যে ব্যাখ্যাটা হচ্ছে যে প্রেম সমলিঙ্গ হতে পারে। প্রেম শুধু একজন নারীর সাথে একজন পুরুষের হবে কেন? একজন পুরুষের সাথে একজন পুরুষের, একজন নারীর সাথে নারীরও প্রেম হতে পারে। প্রেমের কোনো জেন্ডার নেই, প্রেমের কোনো লিঙ্গ নেই, প্রেমের কোনো সেক্স নেই। যেমন সন্তানের প্রতি বাপ মার ভালোবাসা আছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে, পশুর প্রতি মানুষের ভালোবাসা আছে, নানান ধরনের ভালোবাসা আছে। এটাকে ভালোবাসাকে তুমি জেন্ডার রেস্ট্রিক্টেড করছো কেন? তুমি সেক্স রেস্ট্রিক্টেড করতে পারো না। এখন এই যে এই যে এই আইডিয়াটার মাধ্যমে লাভকে আপনি, হ্যাঁ অবশ্যই, মাওয়াদ্দা যেটা বলা হচ্ছে কোরআনে, বা ভালোবাসা যেটা বলা হচ্ছে, হ্যাঁ, মায়া বা মাওয়াদ্দা বা মমতা, এটা তো বিভিন্ন ধরনের মমতার বিভিন্ন ডাইমেনশন আছে। কিন্তু মানুষের যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনটাকে তারা এই যেভাবে ব্যাখ্যা করতে চাচ্ছে, সে ব্যাখ্যাটা হচ্ছে একটা মানে ইয়ে নাই, কি বলা যায়, যে আহ, আমরা সাধারণত প্রেম বলতে বুঝি একজন নারী একজন পুরুষকে, স্বামী স্ত্রীকে ভালোবাসছে। এই যে ভালো মানে লাভ বলতে আমরা যেটা বুঝি, জেনারেলি আই লাভ ইউ যখন বলি বা বলা হয়, তখন আমি তোমাকে ভালোবাসি মানে একজন তার অপোজিট সেক্স কে ভালো সেক্সের মানুষকে তার প্রেম নিবেদন করছে, তার ভালোবাসা নিবেদন করছে। এমনি যে, কিন্তু এই যে স্পেসিফিক ভালোবাসা প্রেম, এই প্রেমটাকে জেনারেলাইজ করে ফেলা হচ্ছে। জেনারেলাইজ করে ফেলে ওই যে আমি আমার ভাইয়ের জন্য, বন্ধুর জন্য, মায়ের জন্য, বোনের জন্য বা সবার জন্য যে ভালোবাসা, এই ভালোবাসার এই বৈচিত্র্যটাকে জেন্ডার নিউট্রাল করে ফেলে আপনাকে সমলিঙ্গের প্রতি ভালোবাসা, সমলিঙ্গের প্রতি অনুরক্ততা, এটাকে জায়েজ করা হচ্ছে। একটু জটিল, একটু জটিল বিষয়টা বোঝার জন্য আমি এখানে এই যে কিভাবে বলবো, যে একটা জিনিস এভাবে বলা যায় যে আপনারা আহ, আমি দাঁড়ান, জেন্ডার মানে এইটা বোঝার জন্য ভালো করে বোঝার দরকার, সেক্স এবং জেন্ডার এই দুটোকে আলাদা করে দেখা, এই দুটোকে আলাদা করে দেখানো হচ্ছে। আর এই জেন্ডার শব্দটা কিন্তু আগে পৃথিবীতে এইভাবে ছিল না। কিভাবে ছিল? একটা ম্যাজিক ওয়ার্ড, এটা 1955-এ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ, তার নাম জন মানি, তিনি তাকে জেন্ডার আইডেন্টিটির ফাদার বলা হয়। জেন্ডার আইডেন্টিটি বলতে যে কনসেপ্ট এখন আসছে, জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার আইডেন্টিটি, এই সমস্ত যে জেন্ডার ডাইভার্সিটি, এই যে সমস্ত শব্দগুলো আসছে, এর ফাদার হচ্ছেন জন মানি। তিনি যে কথাটা বলেন সেটা হচ্ছে, একজন মানুষ নিজেকে ছেলে বা মেয়ে হিসেবে প্রকাশ করতে যা কিছু করে, জেন্ডার রোল ভূমিকা, সেটা জেন্ডার রোল বা ভূমিকা হিসেবে বিবেচিত হয়। এটা শুধুমাত্র যৌন অনুভূতির ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য। এখন তিনি এটা আলোচনা করতে যে এভাবে আলোচনা করতে যে দেখাচ্ছেন যে একজন মানুষের জন্মগত অবস্থা, আমরা জন্মগত ভাবে জেনারেলি বায়োলজিক্যালি বলতেছি যে জন্ম হওয়ার পরে তার বায়োলজি, তার সেক্স অর্গান দেখে আমরা আইডেন্টিফাই করছি সে ইয়ে কিনা, কি বলে, পুরুষ না মহিলা, ছেলে না মেয়ে, পুত্র না কন্যা। কিন্তু ওনারা বলছেন যে জন্মের প্রথম থেকে 18 মাস পর্যন্ত শিশু নাকি জেন্ডার নিউট্রাল থাকে, জেন্ডার তার ফ্লুইড থাকে। এবং তারপরে সোসাইটি তার জেন্ডার রোল নির্ধারণ করে। তাকে যেভাবে নার্চার করা হয়, যেভাবে ম্যাচিউর করা হয়, যেভাবে মানুষ করা হয়, সেইভাবে তার আচরণগত বৈশিষ্ট্য তৈরি হয়, সে এবং একটা সামাজিক আইডেন্টিটি তৈরি হয়। কিন্তু আমাদের এখানে এটা যে ইয়ে হবে, কি বলে, বায়োলজিক্যাল আইডেন্টিটির সাথে মিলিত হবে, মানে সেম হবে তা নয়। আসলে আগে হয়তো এটা আরো ছিল যে ইয়ের সাথে, কি বলে, বায়োলজিক্যাল আইডেন্টিটি আর
এই যে মানসিক আইডেন্টিটি, মেন্টাল আইডেন্টিটি বা ওরিয়েন্টেশন আইডেন্টিটি, সোশ্যাল ওরিয়েন্টেশন বা মেন্টাল ওরিয়েন্টেশন আইডেন্টিটি, এই দুইটা একাত্ম ছিল। কিন্তু সময়ের জ্ঞান বিজ্ঞানের বিকাশের পরে দেখা গেছে যে আসলে এই আইডেন্টিটিটার মধ্যে পার্থক্য আছে। মানে তারা বলছেন যে পারিবারিক ভাবে এবং সামাজিক ভাবে যখন একজন মানুষকে যদি তার যে আদলে গড়ে তোলা হবে, সেটা তার মনন সেভাবে তৈরি হবে, জেন্ডার আইডেন্টিটি সেভাবে তৈরি হবে, সেটা বায়োলজিক্যাল আইডেন্টিটির সাথে নট নেসেসারিলি এক হবে। কথাটা খুব ক্লিয়ার, মানে একটু জটিল, আবারও বলি যে মানুষ বলছে, এই জেন্ডার সায়েন্স বলছে, যেটা জন মানি এই সায়েন্সের ডেভেলপার তৈরি করা, মানে তৈরি করেছেন, তার বক্তব্য হচ্ছে যে বায়োলজিক্যাল আইডেন্টিটি যাই হোক না কেন, আসলে জন্মের পর থেকে 18 মাস পর্যন্ত জেন্ডার আইডেন্টিটি ফ্লুইড থাকে। তারপরে যদি পরিবারে মানুষের তাকে যেভাবে নার্চার করা হবে, যেভাবে গড়ে তোলা হবে, সেই গড়ে তোলার উপর নির্ভর করবে তার জেন্ডার আইডেন্টিটি কি হবে। যদি জেন্ডার আইডেন্টিটি তার পুরুষের মতো করে গড়া হয়, তাহলে পুরুষ হবে, মেয়েদের মতো গড়া হয়, মেয়ে হবে। তো আমাদের সোসাইটিতে তো কমনলি আইডিয়া করা যেতে পারে যে একজন মেয়েকে তো আমরা মেয়ের মতো করে মানুষ করছি, ছেলেকে ছেলের মতো করে মানুষ করছি। এই জন মানি বলছেন যে না, তাকে যদি তার বায়োলজিক্যাল আইডেন্টিটি যাই হোক না কেন, যদি আমি তার জেন্ডার আইডেন্টিটি, যে আচরণ, যে বেশভূষা, যে চরিত্র, যে ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেই আদলে যদি গড়ে তুলি, তাহলে তার জেন্ডার আইডেন্টিটি আলাদা হয়ে যাবে। এবং এইভাবেই তারা বলতে যাচ্ছেন যে জেন্ডার আইডেন্টিটিটা, জেন্ডার আসলে একটা ডাইভার্স আইডেন্টিটি, এটা কোনো বাইনারি আইডেন্টিটি না। এইভাবেই তারা তৃতীয় লিঙ্গ উদ্ভাবন করেছে। কথাটা একটু ভালো করে বুঝবেন। এই যে বাইনারি বলতে আমরা যে কোরআনে যেটা বলা হয়েছে না, জোড়া জোড়া কনসেপ্ট, যে আমি সবকিছু জোড়া তৈরি করেছি, এটা হচ্ছে বাইনারি কনসেপ্ট। এই যে কম্পিউটারের জ্ঞান আছে না, 1 0 1 0 1 0 1 0, এই যে বাইনারি কনসেপ্ট, এই সায়েন্স বা দুনিয়া সকল সৃষ্টি বাইনারি কনসেপ্টের উপর দাঁড় করানো। কিন্তু ওনারা বলছেন যে না, জেন্ডার একটা নন বাইনারি আইডেন্টিটি, জোড়া নাই, এটা বৈচিত্র্য, বহুমুখী, এর আইডেন্টিটিটা বহু ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল আইডেন্টিটি, ডাইভার্সিফাইড আইডেন্টিটি। এই যে ডাইভার্সিফাইড আইডেন্টিটি, এটা বলার মাধ্যমে তারা মানুষের মধ্যে যে পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ফেমিনিন, মেল এন্ড ফিমেল, এই যে আইডেন্টিটিটা, সেক্সুয়াল আইডেন্টিটি, যেটা বায়োলজিক্যাল আইডেন্টিটি, এই বায়োলজিক্যাল আইডেন্টিটি থেকে তারা জেন্ডার আইডেন্টিটিকে আলাদা করছে। আলাদা করে বলছে যে একটা মানুষের রুচি, তার পছন্দ, তার আকর্ষণ দ্বারা, তার যে মনের অনুভূতি, সেই অনুভূতি দ্বারা তার জেন্ডার আইডেন্টিটি নির্ধারণ হবে। অর্থাৎ কোন মানুষ, সে নিজেকে যদি পুরুষ হিসাবে অনুভব করে, তার অনুভূতি, তার রুচি, তার পছন্দ, তার বেশভূষা, তার আচরণ, তার ঝোঁক প্রবণতা, তার পছন্দ, এটা যদি পুরুষের মতো হয়, তাহলে সে জেন্ডার আইডেন্টিটি তার ওই রকম। তার যদি তার মানে সে যদি নারীর মতো হয়, তার বায়োলজিক্যাল আইডেন্টিটি, এটা নো ম্যাটার, ম্যাটার করে না। বায়োলজিক্যাল আইডেন্টিটি কি, এটা ম্যাটার করে না। বায়োলজিক্যাল আইডেন্টিটি বায়োলজিক্যাল আইডেন্টিটি। কিন্তু জেন্ডার আইডেন্টিটিটা সোশ্যালি ইম্পর্টেন্ট। কেন? একজন মানুষ বড় হওয়ার তার নিজের কাছে তার যে বোধ থাকবে, সেই বোধ দিয়ে সমাজে সে তার অবস্থান নির্ধারণ করবে, তার মর্যাদা, তার অধিকার, এটা স্ট্যাবলিশ করবে। তো একজন নারী যদি তার চিন্তা চেতনা বুদ্ধি মানে অনুভূতি দিয়ে, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন দিয়ে সে যদি পুরুষ হয়, তাহলে তাকে পুরুষ হিসেবে স্বীকার করে নিতে হবে। এইটাই হচ্ছে ট্রান্সজেন্ডারের ফিলোসফিক্যাল বেস। ট্রান্সজেন্ডার, যে জেন্ডার ট্রান্সফরমেশন, জেন্ডার ট্রান্সফরমেশন হচ্ছে বায়োলজিক্যাল জেন্ডার থেকে আমার কি বলে, জেন্ডার আইডেন্টিটির যে মানে বহুমাত্রিক যে লিঙ্গ মনস্তাত্ত্বিক বোধ, বাংলা যদি বলি লিঙ্গ মনস্তাত্ত্বিক বোধ, লিঙ্গ মনস্তত্ত্ব বোধ, এইটাই হচ্ছে ট্রান্সজেন্ডারের ফিলোসফিক্যাল কনসেপ্ট। যে আমি আমার সোসাইটিতে আমি স্বীকৃতি নেব, কি স্বীকৃতি নেব? আমার উপলব্ধি যেরকম, আমার অনুভূতি যেরকম, এই অনুভূতির ভিত্তিতে আমার জেন্ডার আইডেন্টিটি নির্ধারণ হবে। সমতার অধিকারকে, এই সমানাধিকারকে কোথায় নিয়ে গেছে এখন? যে যদি ব্যক্তি বলে যে আমি নারী, তাহলে তাকে এই নারী হিসেবে, একজন পুরুষ যদি বলে যে আমি নারী, তাহলে তার এই নারী হিসেবে স্বীকৃতি প্রাপ্তিটা সমাজের দায়িত্ব। আইন সমাজকে তাকে স্বীকৃতি দিতে হবে। সে যেহেতু নিজেকে নারী বলে দাবি করেছে, অতএব আমাকে স্বীকার করে নিতে হবে সে নারী। সে যেহেতু নিজেকে পুরুষ বলে দাবি করেছে, আমাকে স্বীকার করে নিতে হবে যে সে পুরুষ। এবং
এরা যেহেতু সমাজে এই ধরনের মন মানসিকতা, যারা নাকি বায়োলজিক্যাল আইডেন্টিটির সাথে নিজেদের জেন্ডার আইডেন্টিটিকে আলাদা করে দেখে, তারা সমাজে সংখ্যালঘু। এই সংখ্যালঘুরা সমাজে অবহেলিত। এই অবহেলিত লোকরা বৈষম্যের শিকার। এদের বৈষম্য মুক্তি দরকার। এই বৈষম্য মুক্তির জন্যই সমতার দাবি, সমানাধিকারের দাবি, মানবাধিকারের দাবি। ফিলোসফিক্যাল গ্রাউন্ডটা খেয়াল করবেন। ফিলোসফিক্যাল গ্রাউন্ড হচ্ছে বৈষম্য নিরসন করতে হবে। বৈষম্যটা কোথায়? বৈষম্যটা হচ্ছে আমি আমার যে আইডেন্টিটি, আমার যে অধিকার, এই যে আমার যে পরিচয়, আমি যেটা ডিক্লেয়ার করছি, সেই পরিচয়কে তুমি সমাজ যদি স্বীকৃতি না দাও, এটাকে সমাজ যদি ক্রাইম বলো, সমাজ যদি আমার অধিকার স্বীকার না করো, তাহলে আমি বৈষম্যের শিকার হচ্ছি। তাহলে আমাকে বৈষম্যের শিকার থেকে মুক্তি দিতে হবে। তার মানে আমাকে আমার স্বীকৃতি দিতে হবে। কি স্বীকৃতি? আমি সমকামিতায় সমকামিতা আমার পছন্দ, সমকামিতা আমার রাইট, সমকামিতা আমার রুচি, সমকামিতা আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, সমকামিতা আমার জেন্ডার আইডেন্টিটি। আমার এই জেন্ডার আইডেন্টিটিকে তোমাকে স্বীকার করে নিতে হবে। সমাজ তুমি স্বীকার করে নাও, রাষ্ট্র তুমি স্বীকার করে নাও, সংবিধান তুমি স্বীকার করে নাও, আইন তুমি স্বীকার করে নাও। তোমার সংবিধানে বা তোমার আইনে, ক্রিমিনাল প্রসিজার কোডে যে সমকামিতাকে যে একটা অপরাধ বলে রেখেছো, এটাকে উইথড্র করো, এটাকে ডিলিট করো, এটাকে ফিরিয়ে দাও। এটাকে ফিরিয়ে দিয়ে এবং সেই জায়গায় আমার যে লিঙ্গ পরিচয়, এটা শব্দটা বলবে না যে আমি সমকামী, শব্দটা বলবে জেন্ডার আইডেন্টিটি। এটা বাংলায় বলবে লিঙ্গ চিত্র, লিঙ্গ অস্তিত্ব, লিঙ্গ ধারণা। এই শব্দ বাংলা বাংলা শব্দ ব্যবহার করা হচ্ছে। আমাদের যে সংস্কার কমিশন কনস্টিটিউশন মেরামত করছে, আমাদের যে সংস্কার কমিশন স্বাস্থ্য রিপোর্ট দিচ্ছে, আমাদের সেই সংস্কার কমিশন শ্রম আইন সংশোধন করছে, আমাদের যে সংস্কার কমিশন নারী আইন সংস্কার করছে, তার সব জায়গাতেই কিন্তু এই কাজটা করছে। অর্থাৎ এই যে নারীবাদের যে কথাটা আমি বলছি, এটা কিন্তু সংস্কার কমিশনের খালি একটা কমিশনের রিপোর্ট নয়। আপনারা অন্যান্য কমিশন রিপোর্ট গুলো যদি পড়েন, তাহলে দেখতে পারবেন এই যে শব্দের মারপ্যাচ, লিঙ্গার কি জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার ডাইভার্সিটি, জেন্ডার রিকগনিশন, জেন্ডার ইকুয়ালিটি। এই যে ইকুয়ালিটি শব্দটা কেন এসছে? জেন্ডার যে নাকি যার জেন্ডার আইডেন্টিটি ট্রান্সজেন্ডার, সে বলছে তো আমি সমাজে বৈষম্যের শিকার, আমি থার্ড থার্ড জেন্ডার, আমাকে স্বীকার করা হচ্ছে না, আমাকে আমার জন্য আলাদা বাথরুম দেওয়া হচ্ছে না, আমার জন্য আলাদা হোস্টেল দেওয়া হচ্ছে না, আমার জন্য চিকিৎসার আলাদা জায়গা দেওয়া হচ্ছে না, আমার জন্য আইনগত কোনো অধিকার নেই। এটা তো হতে পারে না। আমার আলাদা এনআইডি নাম্বার থাকতে হবে, আমার আলাদা পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টে আমি যে ট্রান্সজেন্ডার এটা উল্লেখ থাকতে হবে, আমি হসপিটালে গেলে আমি ট্রান্সজেন্ডার হিসেবে যে চিকিৎসা পেতে হবে সেটা সুবিধা থাকতে হবে, আমি কোনো হোটেলে গেলে আমার যে আলাদা ইয়ে থাকতে হবে, টয়লেট থাকতে হবে। যেমন তোমার মেইলের জন্য টয়লেট রেখেছো, ফিমেলের জন্য টয়লেট রেখেছো, আমার ট্রান্সজেন্ডারের জন্য আলাদা টয়লেট থাকতে হবে। এই যে ট্রান্সজেন্ডার একটা খুব ম্যাজিক ওয়ার্ড, আমি বলছি ম্যাজিক ওয়ার্ড। আসলে আমরা শব্দ সন্ত্রাস বা পরিভাষা সন্ত্রাসের মধ্যে আছি। তো নারীবাদ, নারী সংস্কার কমিশন যে সমস্ত কোরআন বিরোধী কথাবার্তা বলেছে, সেগুলো তো অবশ্যই কোরআন বিরোধী। সেগুলো আমরা পড়বো, বুঝবো, প্রতিবাদ করব, প্রতিবাদ হচ্ছে, সেটা একটা বিরাট জিনিস। কিন্তু তার পাশাপাশি তার কাভারে যেটা আছে সেইটা বুঝতে খুব কষ্ট হওয়ার কথা। স্পষ্ট, খুব তাড়াতাড়ি স্পষ্ট হবে না। আমারই বুঝতে অনেক কষ্ট হয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে শেয়ার করছি যে এই যে জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার ডাইভার্সিটি, জেন্ডার রিকগনিশন, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এই যে শব্দগুলো, এই শব্দগুলো, জেন্ডার বাজেটিং, জেন্ডার প্ল্যানিং, হ্যাঁ, এবং সকল ক্ষেত্রে তারা এডুকেশনের ক্ষেত্রে ঢুকিয়েছে, হেলথের ক্ষেত্রে ঢুকিয়েছে, তার এডুকেশনের ক্ষেত্রে ঢুকিয়েছে। যেটা এডুকেশনে বাচ্চাদেরকে পড়ানো হবে যে শোনো, জেন্ডার একটা মানসিক অনুভূতি। ওই যে শরীফ শরীফের গল্প, ওরকম আরো অনেক গল্প আছে। এই গল্প দিয়ে তারা যেটা বোঝাতে চেয়েছে যে জেন্ডার হচ্ছে একটা মানসিক অনুভূতি। জেন্ডার তোমার এই যে তুমি নারী কি তুমি পুরুষ, তোমার যে বায়োলজিক্যাল আইডেন্টিটি, এইটা ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না। ম্যাটার করে তুমি তোমার অনুভূতির উপর দিয়ে নির্ভর করবা। এটা হচ্ছে এডুকেশনে ঢুকাচ্ছে তারা। হেলথে ঢুকাচ্ছে যদি তার কেউ হরমোন টেস্ট বা তার যে যদি তার বায়োলজিক্যাল আইডেন্টিটি চেঞ্জ করে তার যে জেন্ডার আইডেন্টিটিকে সে তার মনের মানে সে যে নারী সেটাকে ফিজিক্যালি এস্টাবলিশ করতে চায়, তাহলে সে মেডিকেল যে ট্রিটমেন্ট তার দরকার, সেটা করার জন্য মেডিকেল সায়েন্সে তার রাইট ডেভেলপ করতে হবে। সে যদি মরে যেতে চায়, তার রাইট টু ডাই আছে, তার রাইট টু তার অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করবার তার রাইট আছে। এটা মেডিকেল সায়েন্সে তারা ঢোকাতে চাচ্ছে। তারপরে লিগ্যাল তো আমি বললামই। এভাবে সোসাইটিতেও এভাবে তারা সকল জায়গায়, সকল আইনে, সকল জায়গায় তৃতীয় লিঙ্গের একটা অবস্থান তৈরি করতে চাচ্ছে। তার মানে
আল্লাহ তাবারক তাআলা জোড়া জোড়া সৃষ্টির যে কনসেপ্ট দিয়েছেন, বাইনারি যে কনসেপ্ট দিয়েছেন, এই বাইনারি কনসেপ্টের সাথে পুরোপুরি বিদ্রোহ করে জেন্ডারকে একটা নন বাইনারি টার্ম, এবং এটা লিঙ্গ বৈচিত্র্য, ডাইভার্সিফাইড টার্ম, এবং এই ডাইভার্সিফাইড টার্মের মাধ্যমে যারা নাকি সোসাইটিতে ট্রান্সজেন্ডার হিসেবে দাবি করবে, তারা যেহেতু সমাজে স্বীকৃত না, তাদের আইনগত অধিকার স্বীকৃত নয়, সামাজিক অধিকার স্বীকৃত নয়, তাদের এই অধিকারগুলো দিতে হবে। তাদের, তারা যদি পুরুষ পুরুষের সাথে বিয়ে করতে চায়, অ্যালাউ করতে হবে। তারা যদি নারী নারীর সাথে বিয়ে করতে চায়, অ্যালাউ করতে হবে। তারা যদি অঙ্গ পরিবর্তন করতে চায়, অ্যালাউ করতে হবে। তারা তাদের আলাদা, যে তারা যে থার্ড জেন্ডার, এই থার্ড জেন্ডার হিসেবে তাদের আইনগত যত অধিকার আছে, সবগুলো অধিকার তাদেরকে অ্যালাউ করতে হবে। আমি জানি না এ পর্যন্ত আমার আলোচনায় যতটুকু আমি বলতে চেষ্টা করেছি, ততটুকু কি খানিকটা স্পষ্ট হয়েছে? সাইদ ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আসলে আপনি আলোচনা করেন, আপনি আলোচনা করেন, হয়ে সমস্যা নেই। থাকে, আমি আপনাদেরকে ডেভেলপমেন্টটা বলবো। এই যে 1970-এর দশকে, বেশি দিন আগেকার কথা না, 1970-এর দশকে এই সোশ্যাল সায়েন্সের ফ্যাকাল্টিতে নারীবাদী একাডেমিশিয়ানরা এই কালচারাল এবং সাইকোলজিক্যাল ওয়ার্ড হিসেবে জেন্ডার শব্দটাকে ব্যবহার শুরু করে। বুঝলেন? এই যে আমি আপনাদেরকে যেটা বলছি, যে 1955 সালে এই জেন্ডার শব্দটা আমদানি হয়, জেন্ডারের কনসেপ্টটা থিওরিটিক্যালি পড়ানো শুরু হয়, গবেষণা শুরু হয়, কিভাবে এটাকে একটা ডিসিপ্লিন হিসেবে দাঁড় করানো যায় সেটা চেষ্টা করা হয়, এবং সেক্সুয়াল যে বায়োলজিক্যাল আইডেন্টিটি, এটার সাথে জেন্ডার আইডেন্টিটির কিভাবে তাফাৎ করা যায়, বায়োলজিক্যাল আইডেন্টিটির সাথে, জন্মগত আইডেন্টিটির সাথে মানসিক আইডেন্টিটি কিভাবে চেঞ্জ করা বা আলাদা করা যায়, তারা এগুলো নিয়ে গবেষণা করতে থাকে। এবং এই গবেষণা তারা করতে করতে 1970-এর দশকে এসে তারা এটাকে কালচারাল ফিল্ডে এবং সাইকোলজিক্যাল ফিল্ডে ইন করাতে সম্ভব হয়। এবং আস্তে আস্তে তারা বায়োলজিতে, মানে জীববিজ্ঞানে, জিওলজিতে, বোটানিতে এগুলো ঢোকানোর চেষ্টা করে, এবং তারা শেষ পর্যন্ত আসে এই যে কনসেপ্টটা বললাম, যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন। এখানে আরেকটা কমন শব্দ আছে, সেলফ রিপ্রেজেন্টেশন। এই শব্দটা সবাই মনে রাখবেন, সেলফ রিপ্রেজেন্টেশন। সেলফ রিপ্রেজেন্টেশন শব্দটাই হচ্ছে এই, যে তুমি নিজেকে যেভাবে পরিচিত করতে চাও, আমি একজন ব্যক্তি নিজেকে যেভাবে পরিচিত করতে চাই, সেটাই তার জেন্ডার। তাহলে সোসাইটিতে যে এখন যেটা আসেন, যে মানে কি অরাজকতা, কি নৈতিকতাহীনতা অবস্থা তৈরি হচ্ছে, যে এটাকে এই যে বিকৃত আচরণ, যেটা সমকামিতা আমাদের সমাজে দীর্ঘদিন ধরে একটা অপরাধ হিসেবে ছিল, একটা বিকৃত আচরণ ছিল, একটা মানসিক রোগ ছিল। এটাকে বলা হচ্ছে ইট ইজ নো মোর এ মানসিক রোগ, ইট ইজ নো মোর এ ক্রাইম, ইট ইজ এ রাইট। কত বড় পরিবর্তনটা আনা হচ্ছে! এবং এই পরিবর্তনটাকে ভিত্তি করে আজকে নারী সংস্কার কমিশন উপরের দিকে কোরআনের বিরোধী যে সমস্ত আইন টাইন দিয়েছে, ওরা জানে যে ওরা এটা নিয়ে ঝগড়ায় পড়বে, এটা নিয়ে ঝামেলা করবে, এটা এটা তারা ম্যানেজ করবে। কিন্তু এটা ম্যানেজ করার পরে এটা তারা কম্প্রোমাইজ করবে। দেখবেন নারীবাদীরা, গভর্নমেন্ট এটা নিয়ে কম্প্রোমাইজ করবে, আমি বলে রাখলাম। কিন্তু যেটা কম্প্রোমাইজ করবে না, আমরা টের পাচ্ছি না, টের পাবো না, সেটা হচ্ছে তারা সংবিধানে নারী পুরুষের কথাটা লিখবে না, লিখবে লিঙ্গ বৈচিত্র্য, লিঙ্গ পরিচয়, তৃতীয় লিঙ্গ, লিঙ্গ বৈচিত্র্য, লিঙ্গ অস্তিত্ব, লিঙ্গ ধারণা। এইভাবে আমাদের লিটারেচারে, একাডেমিক লিটারেচারে, স্কুল কলেজে লিটারেচারে এই শব্দগুলো আস্তে আস্তে করে ঢোকানো হয়েছে। এখন সেগুলো আড়াল হয়ে আছে, শিক্ষা কমিশন বাদ দেওয়া হয়েছে, সেজন্য এগুলো সংশোধন হচ্ছে না, এগুলো ওইভাবেই থাকতেছে। কারণ যদি নতুন কোনো কমিশন হতো, তাহলে কি হতো, ঝামেলা হতো, কি হতো, সেই জন্য এটা আড়ালে রেখেছে। কিন্তু নারী কমিশনের কাভারে এরা এটাকে এনেছে। আপনি দেখবেন নারী কমিশনের রিপোর্টে তারা অনেক বিষয় এনে ডাইলুট করে ফেলেছে, সত্যকে আড়াল করে রেখেছে। ওরা সংবিধানের ব্যাপারে কথা বলেছে, শ্রম আইনের ব্যাপারে কথা বলেছে, মেডিকেল সায়েন্সের ব্যাপারে কথা বলেছে, নানান বিষয়ে কথাবার্তা বলে আসল কথাকে খুব আড়ালে রেখেছে। কিন্তু মনোযোগ দিয়ে যে বিটুইন দ্য লাইন্স চ্যাপ্টার যদি পড়া হয়, তাহলে দেখা যাবে যে ওরা এই জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার ডাইভার্সিটির মাধ্যমে এলজিবিটিকিউ কে, সমকামিতাকে একটা রাইট হিসাবে, একটা কি বলে, লিগ্যাল এবং সোশ্যাল রিকগনিশন দেওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। তাহলে বলেন যে আমরা আমরা যারা ইন্টেলেকচুয়ালরা আছি, যারা ইসলামী রাজনীতিবিদ বা ইসলামিক আলেম স্কলার, তারা প্রবলেমের সম্পর্কে আসলেই বেখবর।
আসলেই বেখবর। আমার আবেদন থাকবে, এই যে আপনারা এই যে উম, এই বেখবর অবস্থাটা, এই বেখবর অবস্থাটা আপনারা একটু দয়া করে বোঝার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন। এক্ষেত্রে সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন? সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এই যে শব্দের যে মারপ্যাচ, ওরা সরাসরি কিন্তু এলজিবিটি কেউ বলছে না, ওরা সরাসরি কিন্তু সমকাম বলছে না। ওরা এই যে জেন্ডার শব্দটা এবং জেন্ডার কেন্দ্রিক যে সমস্ত শব্দগুলো আছে সেইগুলো নিয়ে ওরা কাজ কাম করছে, কথাবার্তা বলছে। এবং জেন্ডার কেন্দ্রিক যে আইনগুলো আছে সেই আইনগুলোকে ওই ছোট ছোট শব্দ দিয়ে, একটা শব্দ, এই শুধু জেন্ডার, ইংরেজিতে জেন্ডার, বাংলায় লিঙ্গ পরিচয়, এই একটা মাত্র শব্দ দিয়ে রিপ্লেস করে যাচ্ছে। আমরা সংবিধানে যে যখন কমিশনে রাজনৈতিক নেতারা বা আলেমরা যাচ্ছে, তারা বহুত্ববাদ বাদ দাও এটা নিয়ে কথা বলে আসছে, এই কোরআনের এই আইন বদলানো হচ্ছে এটা নিয়ে কথা বলে আসছে। কিন্তু ওরা তাহলে, ওরা যে ওদের জাদুকরী শব্দটা, ওর সন্ত্রাসী শব্দটা বসিয়ে রেখে ওরা যে ভবিষ্যতে এই সংবিধানের এই লিঙ্গ শব্দ দিয়ে তারপরে ক্রিমিনাল প্রসিজিওর কোডে এবং অন্যান্য জায়গায় যে সমস্ত পরিবর্তন সংস্কারগুলো আনতে হবে সেগুলো ওরা এনে ফেলবে, তখন আমাদের তেমন কিছু করারই থাকবে না। আমি এইভাবে বলি যে সমকামীরা যদি ঢাকায় রাস্তায় মিছিল করে যে এই আইন দিতে হবে, অলরেডি তো কোনো আইন পাশ করা ছাড়াই কিন্তু এখন এনআইডি তে তৃতীয় লিঙ্গ আছে। ঢাকা বিভিন্ন মেডিকেলে ট্রান্সজেন্ডার কর্নার আছে, বিভিন্ন হোস্টেলে ট্রান্সজেন্ডার কর্নার তৈরি করা হচ্ছে। আরো ভয়াবহ হচ্ছে, ট্রান্সজেন্ডার কর্নার বানানো লাগবে না, ট্রান্সজেন্ডারকে সে নিজে যদি একজন পুরুষ দাবি করে যে আমি নারী, তাহলে তাকে নারী হোস্টেলে সিট দিতে হবে। তো নারী হোস্টেলে সিট দিলে তো সে পুরুষ, সে নারী হোস্টেলে যে এই যে সামাজিক অনাচার, অনৈতিক যে আচরণ শুরু করবে, সেটা তো কল্পনাই করা যায় না। আবার যদি ওই বিয়েরা মানে বৈষম্য নিরসনের দাবি, তারা ওই যে ইনক্লুসিভিটি শব্দটা কেন ব্যবহার করছে, ইনক্লুসিভনেস কেন ব্যবহার করছে? ইনক্লুসিভনেস ব্যবহার করছে যে আমাকে সমতা দিতে হবে, আমি সংখ্যালঘু, আমি 1% বা 2%, কিন্তু 1% 2% হলে কি হবে? তুমি তো বৈষম্য বিরোধী সমাজ বানাতে চেয়েছো, তো আমাকে সেখানে ইনক্লুসিভ করো, আমাকে সেটা ইনক্লুড করো। আমার সম্পর্কে সমালোচনা করতে পারবো না, আমাকে লিগ্যাল রাইট দাও, আমাকে সোশ্যাল রাইট দাও। এখন যখন কোনো না কোনো ভাবে তারা লিগ্যাল রাইট এবং সোশ্যাল রাইট পেয়ে যাবে, তখন আপনি আলেম, আপনি স্কলার, আপনি মাওলানা, আপনি ইমাম, আপনি খতিব, আপনি হিজাবি, আপনি দিনদার মুসলিম মুসলিম এগুলোর কোনো প্রতিবাদ করতে পারবেন না, এগুলোর কোনো প্রতিরোধ করতে পারবেন না। এগুলোকে স্পেস দিতে হবে, এগুলোকে জায়গা দিতে হবে। ওই যে একজন বলেছেন যে যদি যৌন কর্মীদেরকে দেয়া হয়, কি বলে, আইনগত শ্রম আইনে স্বীকার করে নেওয়া হয় যে তারা শ্রমিক, এবং শ্রমিক আইনের যত সুবিধা আছে তাদেরকে দেয়া হয়, আর যদি ম্যারিটাল রেপকে মানে একটা ক্রাইম হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে কি হবে? তাহলে তো ছেলেরা বিয়ে করতে চাইবে না, ছেলেরা, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই নোংরা কথাটা বলার জন্য আমাকে মাফ করবেন। আমি মানে এভাবে চিন্তা করে, যদি কেউ কেউ অলরেডি বলেছেন, আমি সেখানে যোগ করছি, যদি তাহলে পুরুষরা যদি ইয়েতে নিজেদেরকে কি বলে, ওই অনৈতিক জায়গায়, বিয়ে বহির্ভূত জীবনে, বিয়ে বহির্ভূত সেক্সের ওয়ার্ল্ডে নিজেদেরকে এনগেজ করে, তাহলে সেটা মানে সেটাই তো সমাজ খুব সহজে নিয়ে নেবে। কারণ বিয়েটাকে খুব কঠিন করে ফেলা হচ্ছে, আহ, বিয়েটাকে খুব কঠিন করে ফেলা হচ্ছে, আর বিভিন্ন আইন দিয়ে বিয়েটাকে কঠিন করে ফেলা হচ্ছে। অন্যদিকে বিয়ে বহির্ভূত জীবনে যারা অভ্যস্ত, তাদেরকে বিভিন্ন রাইট দেওয়া হচ্ছে। তাহলে সমাজকে কতটা অনৈতিক, কতটা অশালীন, কতটা মানে ব্যভিচারী সমাজ বানানো হচ্ছে। আল্লাহ আমাদেরকে এটা ভাববার বুঝবার তৌফিক দেন। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, শব্দ আছে, আমি আমার ইয়েগুলা মানে উম, আপনাদেরকে বলবো। যেমন দেখেন, ওরা এই জেন্ডার নিউট্রাল ওয়ার্ড, জেন্ডার নিউট্রাল কনসেপ্ট সব জায়গায় আনতেছে। জেন্ডার নিউট্রাল ওয়ার্ড, যেমন হি আর সি বলা হবে না, হি সি বলা হবে না, যেমন অলরেডি বলা হচ্ছে না, শেখ হাসিনার আমলে করা হয়েছে না যে ম্যাডাম বলা যাবে না, সবাই স্যার। ওইরকম যে যত মানে জেন্ডার বায়াসড ওয়ার্ড আছে, ওরা বলছে জেন্ডার বায়াসড ওয়ার্ড, জেন্ডার বায়াসড টার্মিনোলজি সমাজ থেকে বিদায় করে দেওয়া হবে। সমাজে সব জেন্ডার নিউট্রাল ওয়ার্ড, মানে ওই শব্দে বোঝা যাবে না এটা নারী না পুরুষ ওয়ার্ড। যত ধরনের টার্ম আছে, ম্যাক্সিমাম টার্মকে তারা গবেষণা করে 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 সংবিধানে এবং বিভিন্ন আইনে জেন্ডার নিউট্রাল ওয়ার্ড ব্যবহার করছে। জেন্ডার নিউট্রাল ওয়ার্ডের একটা লিস্ট হয়তো আমি আপনাদেরকে দিতে পারতাম,
আহ, যেমন আহ, আহ, যেমন এই যে তারা একটা সাবজেক্ট তৈরি করেছে, কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন। তারপরে মনে করেন যে অলরেডি করা হয়েছে না বাংলা, ঢাকা রিপ্রোডাক্টিভ সায়েন্স, রিপ্রোডাক্টিভ প্রজনন স্বাস্থ্য, রিপ্রোডাক্টিভ হেলথ। তারপরে এই তারপরে টার্ম তৈরি করছে এমএসএম। এমএসএম এমএসএম এর ইয়ে করলে, বড় করলে কি হয় জানেন? ম্যান সেক্স উইথ ম্যান। তারপরে ওরা এই জাতীয় মানে আহ, অনেকগুলো শব্দ তো বললাম আপনাদেরকে, ইনক্লুসিভ, প্লুরালিজম, জেন্ডার আইডেন্টিটি, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, সিএসসি, এমএসএম, এভাবে। তারপরে আরেকটা শব্দ ওরা ব্যবহার করছে, লিভিং নো ওয়ান বিহাইন্ড। লিভিং নো ওয়ান বিহাইন্ড, কাউকে পেছনে অবহেলিত জনগোষ্ঠীর বাংলা করতেছে, ইংরেজি করতেছে লিভিং নো ওয়ান বিহাইন্ড, মানে কাউকে, একজন কেউ পেছনে ফেলে রাখা হবে না। মানে সমাজে ওই সবচেয়ে মানে বিকৃত আচরণকারী লোকটিও সমাজে মর্যাদা পাবে, স্বীকৃতি পাবে। একজন সাধারণ মানে মার্জিত রুচি সম্পন্ন নৈতিক মানুষের মতোই একজন অনৈতিক মানুষ, বিকৃত আচরণকারী মানুষ স্বীকৃতি পাবে। যাক, আমি এই জায়গা ফেলে রেখে অল্প যে কয়েক মিনিট সময় আছে, সেই কয়েক মিনিট শব্দে আমি কোরআন মজিদের কথা যেহেতু বলেছিলাম, ওয়াদাটাকে রক্ষা করতে চাই। ওয়াদাটাকে রক্ষা করতে যাওয়ার জন্য আমি আপনাদেরকে আবেদন জানাবো, এই যে জেন্ডার আইডেন্টিটি নিয়ে যে কনসেপ্টটা আমি আপনাদেরকে বললাম, এবং নারী কমিশনের রিপোর্টে আন্ডার কভার যে সমস্ত মেসেজটা দেওয়া হয়েছে, এই মেসেজটাকে আপনারা বোঝার জন্য কোরআন মজিদের লাতাওয়াত সংক্রান্ত যে কয়েকটা আয়াত আছে, বেশি না, 4টা জায়গায় কোরআন মজিদে আছে, আমি 4টা জায়গায় আমি আপনাদেরকে মেনশন করছি, অল্প কিছু টাচ করে যাব। আবেদন থাকবে, নিজেরা পড়বেন, তাফসির পড়বেন, আলেমদের সাথে পড়বেন, এবং এই বর্তমান ঘটনা প্রবাহের সাথে মিলিয়ে পড়বেন। তাহলে পরে আমাদের সমস্যার ক্রাইসিসটা কোথায় এটা বোঝা যাবে। আমি মানে একটা উদাহরণ আগে দিয়ে নিই। দেখেন, লূত আল ইসলাম ছিলেন ইব্রাহিম আল ইসলামের আত্মীয়, বা সম্ভবত কোন কোন কন্টেক্সটে বলা হয়েছে ভাতিজা, কোন কোন সময় বলা হয়েছে ভাই। যাই হোক, তিনিও কিন্তু নবী ছিলেন, লূত আল ইসলাম। এবং ইব্রাহিম আল ইসলাম পৃথিবীতে তখন ছিলেন, এবং ইব্রাহিম আল ইসলাম অত্যন্ত মানে বিশ্বাসীদের পিতা, তাই না? মানে আহ, জাতির পিতা। উম, মিল্লাত আবিকুম, মানে ইব্রাহিম, মানে ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিম হচ্ছে আমাদের মিল্লাতের ফাদার। এই ফাদার যখন পৃথিবীতে ছিলেন, বিশ্বাসীদের ফাদার যখন পৃথিবীতে ছিলেন, তখন এই যে সমকামিতা, এই সমকামিতা একটা আহ, ধ্বংস করা হয়েছে। কিভাবে ধ্বংস করা হয়েছে? নবী কোনো যুদ্ধ করে ধ্বংস করেননি, জিহাদ করে ধ্বংস করেননি। সমাজে এটা এমন একটা অবস্থা ছিল যে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা পাঠিয়ে, মালাক পাঠিয়ে আযাব আকারে এই কওমকে ধ্বংস করেছেন, একদম ধ্বংস করে দিয়েছেন। কতটা ডিফিকাল্টি খেয়াল করেন। হুদ আদ সামুদকে তো ধ্বংস করা হয়েছে, ফেরাউনদেরকে ধ্বংস করা হয়েছে এক ফর্মে। আর লূত আল ইসলাম, লূত আল ইসলামের ইয়েকে, যে কওম যেটা ছিল, যে কওম নাকি এই যে এই সমকামিতায়, এই গে কালচারে অভ্যস্ত হয়ে পড়েছিল, তাদেরকে ধ্বংস করার জন্য ইব্রাহিম আল ইসলামকে যুদ্ধ করতে হয়নি। লূত আল ইসলাম পাননি নিজের পরিবারে, এবং অবস্থা কি ছিল কাহিনীটা বলে নি। স্ত্রী, তার নিজের স্ত্রী এই ভ্যালুসকে, এই কালচারকে, এই কনসেপ্টকে, এই প্র্যাকটিসকে, এই আচরণকে লিগালাইজ করবার জন্য, রাইট হিসেবে এস্টাবলিশ করবার জন্য চেষ্টা করেছে। লূত আলাইহিস সালামকে সহযোগিতা করেননি তার স্ত্রী, বরং তিনি সহযোগিতা করেছেন কাদেরকে? যারা নারীবাদীরা কাদেরকে সমর্থন করছে? নারীবাদীরা সমর্থন করছে এই ইয়েদেরকে, কি বলে, এই লেসবিয়ান মানে এলজিবিটি কিউ প্রোগ্রামকে, ট্রান্সজেন্ডার প্রোগ্রামকে, জেন্ডার আইডেন্টিটির কাভারেজে সমকামিতা, সেই আদর্শকে, এই আদর্শকে ঠেকানোর জন্য লক্ষ্য করেন হযরত লূত আলাইহিস সালাম এটাকে প্রতিরোধ করার জন্য কি বলেছিলেন? যে তোমরা দোহাই আল্লাহ, আমার মেয়েদেরকে তোমরা ব্যবহার করো, তবুও তোমরা এই অপকর্ম থেকে নিজেকে সেভ করো, তোমরা নিজেদেরকে তোমাদের এই তাড়না থেকে তোমরা নিজেকে বাঁচাও। তারা সেই কথা শোনেনি, এবং আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর আজকে
কয়েক হাজার বছর পরে আমরা পৃথিবীতে এমন এক সময়ে আমরা পৃথিবী পাস করছি, যে সময় পৃথিবীর 103টা দেশে সমকামিতা আইন সিদ্ধ হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে সমকামিতা যে অপরাধ ছিল, সেই অপরাধের আইনটা ডিলিট করা হয়েছে এবং সমকামিতাকে একটি অধিকার হিসেবে এস্টাবলিশ করা হয়েছে, আইনগতভাবে স্বীকার করে নেওয়া হয়েছে। এখন চার্চে সমকামীদের বিয়ে হয়। এখন সমকামীদেরকে মানে ফ্যামিলি ফ্যামিলি হিসেবে এই যে আন্তধর্ম বিবাহের যে বিয়ে রেজিস্ট্রেশনের যে মানে পদ্ধতি, বিয়ে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এগুলোকে লিগালাইজ করা হচ্ছে। মুসলিম অনেক দেশে এটা করা যায়নি, যেমন মুসলিম দেশে উগান্ডাতে করতে চাওয়া হয়েছিল, উগান্ডা যখন এটা রাজি হয়নি তখন তাদের বৈশ্বিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই জায়গায় লাস্ট মানে একটা কথা আপনাদেরকে বাদ পড়ে গেছে, আসলে এই যে সমকামিতার প্রোগ্রাম, এটা একটা গ্লোবাল এজেন্ডা। এই গ্লোবাল এজেন্ডাটা মূলত শুরু করেছে জায়নিস্টরা, এবং এই জায়নিস্টদের প্ল্যান অনুযায়ী গ্লোবাল এজেন্ডাটা সারা দুনিয়ায় বাস্তবায়ন করা হচ্ছে। এখানে ইউরোপ, আমেরিকা বা ওয়েস্ট এইটাকে বাস্তবায়ন করছে, তারা তাদের নিজেদের দেশে এটা বাস্তবায়ন করছে, এবং তারা এখন বিভিন্ন মুসলিম দেশে এটা বাস্তবায়ন করছে। এবং বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে বেশি পরিমাণ মুসলমানদের, ঘনবসতিপূর্ণ মুসলমানদের একটা জায়গা, প্রায় 18 কোটি, 15 কোটি, 16 কোটি, 17 কোটি বা 20 কোটি মুসলিম এখানে রয়েছে। এই দেশটা একটা সফট দেশ। এখানে এই মানে এই সেকুলার কনসেপ্টটা যদি এখানে এস্টাবলিশ করা যায়, দীর্ঘদিন ধরে তারা সেকুলার কনসেপ্টটাকে এস্টাবলিশ করেছে, এর সাথে যদি লিবারেলিজম বা ইন্ডিভিজুয়ালিজম এবং এর সাথে এই যে এই ফেমিনিজম, এগুলোকে একসাথে করে তারা অগ্রসর হচ্ছে। অতএব আমরা একটা গ্লোবাল এজেন্ডার আওতায় আছি, এবং এই গ্লোবাল যে এজেন্ডা, এই গ্লোবাল এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার ক্ষেত্রে 3টা প্রতিষ্ঠান ব্যাপকভাবে কাজ করছে। সময় নিয়ে আমি সে আলোচনায় যাব না। এর ক্ষেত্রে পাইওনিয়ার অর্গানাইজেশন হচ্ছে ব্র্যাক, এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে পাবলিক হেলথের একটা বিশাল ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির চাইতেও বড় এই ডিপার্টমেন্ট। এবং এই ডিপার্টমেন্টে ইউএসএইড এবং ইংল্যান্ডের কি ইউকে এর বিভিন্ন বড় বড় গ্লোবাল অর্গানাইজেশন বিশাল বিশাল ফান্ড দিয়ে, প্রজেক্ট দিয়ে বাংলাদেশের রিসার্চ চালিয়ে যাচ্ছে। এবং খালি রিসার্চই না, তাদের রিসার্চের অনুকূলে ম্যান পাওয়ার রিক্রুট করছে, লোকজন রিক্রুট করছে। সেকেন্ড অর্গানাইজেশন হচ্ছে একটা এনজিও, এই এনজিও লিড এনজিও হচ্ছে ইয়ে বন্ধু সোশ্যাল এনজিও। আর এর কনসালটেন্সি আরেকটা উইন্ডো আছে, সেটা হচ্ছে আইসিডিআরবি। এগুলোর জন্য যথেষ্ট এভিডেন্স আছে। এভিডেন্স গুলো যদি কোনো সময় সুযোগ হয়, আর একটা লেকচারে যদি কোনো সময় পারা যায়, তাহলে আমি আর একটু প্রিপারেশন নিতে পারলে এটা এই তথ্যগুলো এক জায়গায় করে দেখানো যাবে। এবং এখন এই যে সরকারে, আমাদের দেশের সরকারে, আনফরচুনেটলি আমাদের দেশের সরকারটা টোটালি একটা এনজিও প্রভাবিত সরকার, এবং এখানে 4-5টা এনজিওর লিডার এখানে আছেন। পরিবেশ লিডার রিজওয়ানা হাসান, তারপরে নারী প্রবর্তনার ফরহাদ মাজারের ওয়াইফ ফরিদা আক্তার, তারপরে ইয়ে একদম গ্লোবাল গে কালচারের লিডার শারমিন মুর্শেদ, সমাজ কল্যাণ দপ্তরটা দখল করে আছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়টা দখল করে আছেন। তারপরে এখানে আপনাদের আমাদের ইয়ে এই যে মানে পাবলিকলি বলা খুব রিস্কি, তবু আমি বলে ফেলতে চাই যে গভর্নমেন্টের অনেক বড় এক্সপার্ট এসেছেন না, লুৎফি সিদ্দিক গ্লোবাল ইয়ে গে কাউন্সিলের মেম্বার, কনসালটেন্ট, এরা কনসালটেন্সি করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নামে যে অর্গানাইজেশন আছে, তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু যেটা আছে, এরা সবাই এই জেন্ডার আইডেন্টিটি যে কনসেপ্টের কথা বললাম, এই কনসেপ্টের প্রবক্তা, এবং এই কনসেপ্টে আলোকে পৃথিবীতে যাতে কাজ হয় তার কাজ করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্রটা কি জানেন? আমরা কত বড় ফাঁদের মধ্যে আছি। এই যে জাতিসংঘের যে কমিশন, যে ভলগার তুর্ক যে ইয়ে করেছে, রিপোর্ট দিয়েছে, হাসিনা গণহত্যাকারী প্রতিবেদন দিয়েছে, আমরা খুব খুশি। আসলে ওরা কি চায় জানেন? ওরা বাংলাদেশে জাতিসংঘের একটা অফিস বসাতে চায় ঢাকায়, অলরেডি গোপনে বসিয়ে ফেলেছে। এই ওরা গভর্নমেন্টের কাছে, মানুষের কাছে নিজেদেরকে জনপ্রিয় করেছে যে আমরা তোমাদের হত্যা, গণহত্যার বিরুদ্ধে আমরা তোমাদেরকে বিচার করা হোক, এগুলো চাই। আলহামদুলিল্লাহ, এটা একটা পজিটিভ দিক। কিন্তু নেগেটিভ দিকটা হচ্ছে এই জাতিসংঘের এই যে ভলগার তুর্কের যে মিশন,
মানবাধিকার কমিশন, জাতিসংঘ মানবাধিকার কমিশন, এই জাতিসংঘের মানবাধিকার কমিশন, আই রিপিট, মানবাধিকার কমিশন, আসলে এটা তো সম অধিকার কমিশন, সমকামিতার অধিকার কমিশন। এরা মৃত্যুদণ্ড করতে চায়, বাতিল করতে চায়, এবং সমকামিতাকে, এলজিবিটি কে আইনগত, সোশ্যাল এবং লিগ্যাল প্রোটেকশন দিতে চায়। এবং এই জন্য ওরা বিভিন্ন মুসলিম দেশে কমিশন অফিস বসাতে চায়। এবং এদের সাথে নেটওয়ার্ক আছে বিভিন্ন মিশনারি ওয়ার্ল্ডের এবং এনজিও ওয়ার্ল্ডের এবং যে দাতা ওয়ার্ল্ড, ডোনার ওয়ার্ল্ড, এই যে উন্নয়ন সংস্থা ইউএসএইড, তারপরে ইউএনডিপি, ইউএনএসসিআর, ইউনিসেফ, তারপরে কি বলে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এবং আপনাদেরকে বলে রাখি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কনসালটেন্ট হচ্ছে ডক্টর ইউনূস নিজে, এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বড় এজেন্ডা হচ্ছে এই এলজিবিটি কিউ শব্দটা, এলজিবিটি কিউ, কিন্তু ওরা মুখে বলে জেন্ডার আর তলে তলে করে মানে কেতাবে বলে ট্রান্সজেন্ডার। নানান ভাবে বললাম, শব্দের মাছ ব্যাস নিয়ে আসে। মূল প্রোগ্রাম হচ্ছে জেন্ডার লিগালাইজেশন, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, জেন্ডার আইডেন্টিটি, আর তলে তলে সামনে বলে ট্রান্সজেন্ডার, হিজড়াদের ইন্টারসেক্স অর্গানাইজেশন নিয়ে মুভমেন্ট করে, কিন্তু মূলত তারা এলজিবিটি কিউ এস্টাবলিশ করতে চায়। আমাদের আলেমদেরকে সচেতন করতে হবে, এটা ওয়াজের মাহফিলে নয়, এটা একাডেমিক অঙ্গনে ঘরোয়া ভাবে বসে তাদের লিটারেচার সামনে করে এনে বোঝাতে হবে, দেখাতে হবে যে তারা জেন্ডার কনসেপ্টকে নিয়ে কোথায় যেতে চায়, কোথা থেকে শুরু করেছে, কোথায় যেতে চায়। এবং এখনই যদি আমরা সাবধান না হই, তাহলে আমাদের পতন, আমরা কতখানি ডিফিকাল্টির মধ্য দিয়ে যাব। আমি কোরআনের আয়াতের রেফারেন্স গুলো বলে আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। প্রথম আছে সূরা হিজরে, 15 নম্বর সূরা, 15 নম্বর সূরার 45 থেকে আপনারা যদি দেখেন, আপনার নোট রাখবেন, আমার অনুরোধ থাকবে এটা নোট রাখবেন। আর যদি নোট না রাখেন, আমি পরবর্তীতে আমার প্রেজেন্টেশনটা কপি করতে পারলে আমি আপনাদেরকে গুছিয়ে দিয়ে দেবো। 15 নম্বর সূরার আপনারা যখন দেখবেন 45 থেকে, আমি শুধু বাংলাগুলো পড়ে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর তাদেরকে জানিয়ে দাও ইব্রাহিমের অতিথি সম্পর্কে, যখন তারা তার কাছে উপস্থিত হলো তখন তারা বলল সালাম। সে বলল, নিশ্চয়ই আমরা তোমাদের ব্যাপারে ভয়ে কম্পমান। তার মানে অতিথিরা আসলে, মানে এই অতিথিরা ছিলেন ফেরেশতা, মালাক। তারা এসেছেন নবীকে সালাম দিয়ে, তারপরে যাচ্ছেন তাদের মিশন বাস্তবায়ন করতে। নবীকে অ্যাকনলেজ করে যাচ্ছেন, কারণ পৃথিবীতে নবী আছেন। নবীকে অ্যাকনলেজ করে যাচ্ছেন যে আল্লাহ আমাদেরকে স্পেশাল এজেন্ডা দিয়ে পাঠিয়েছেন। হে নবী, আমরা কিন্তু এই প্রোগ্রাম করতে যাচ্ছি। নবী তো নিজে ভয় পেয়ে গেছেন, হায় হায় কি হবে, ভয় কম্পমান। তারা বলল, শঙ্কিত হয়েও না, নিশ্চয়ই আমরা তোমাকে একটি জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছি। قالوا لا توجل إنا نبشرك بغلام عليم। গোলামিন আলিম হচ্ছে ওই ইহুদিদের মেধাবী সন্তান, নবীর সন্তান। আজকে জগতে গোলাম, আমি নেগেটিভ বলছি, আস্তাগফিরুল্লাহ, শব্দটা গোলামিন আলিম। আর মুসলমান ইসমাইল আলাইহিস সালামের বংশধরকে কোরআনে বলা হয়েছে গোলামিন হালিম। এই জায়গাটা একটু বোঝা দরকার। গোলামিন আলিম হচ্ছে মানে ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই ধারা, যে ধারায় শত শত নবী এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই যে সমস্ত নবীরা, শোয়েব আলাইহিস সালাম, এই সবই বনী ইসরাইলী নবী। এরা কিন্তু সবাই গোলামিন আলিম, ওই ধারার। তো কোরআনে কি বলছে? বলছে তারা বলল, শঙ্কিত হও না, নিশ্চয়ই আমরা তোমাকে একটি জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছি। সে বলল, আমাকে বার্ধক্য স্পর্শ করা সত্ত্বেও কি তোমরা আমাকে সুসংবাদ দিচ্ছ? সুতরাং তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ? তারা বলল, আমরা তোমাকে সত্যের সুসংবাদ দিচ্ছি, অতএব তুমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েও না। সে বলল, পথভ্রষ্টরা ছাড়া আর কে হয় অনুগ্রহ সাথে হতাশ হয়? সে বলল, হে মালাকরা, তারপর তোমাদের উদ্দেশ্য কি? তারা বলল, নিশ্চয়ই আমরা প্রেরিত হয়েছি মুনির ভাই, প্লিজ আপনি একটু অফ জনগোষ্ঠীর করেন। কাছে। লুতের, হ্যাঁ, হ্যালো, মুনির ভাই, আপনি মিউট করেন প্লিজ। লুতের পরিবার ছাড়া আমরা তো অবশ্যই তাদের সবাইকে রক্ষাকারী। তার স্ত্রী ছাড়া আমরা নির্ধারণ করেছি সে তো অবশ্যই পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। এরপর যখন প্রেরিতরা, মালাকরা লুতের পরিবারের কাছে এলো, সে বলল, নিশ্চয়ই তোমরা এক অপরিচিত গোত্র। তারা বলল, বরং আমরা তোমার কাছে এসেছি তা নিয়ে যে বিষয়ে তারা সন্দেহ করেছিল। আর
আমরা তোমার কাছে সত্য নিয়ে এসেছি, আর নিঃসন্দেহে আমরা অবশ্যই সত্যবাদী। সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে রাতের মধ্য থেকে এক অংশে যাত্রা করো এবং তুমি তাদের পিছনে চলো। আর তোমাদের মধ্য থেকে কেউ যেন ফিরে না তাকায়, আর তোমরা চলে যাও যেখানে তোমাদের আদেশ করা হচ্ছে। আর আমরা তাকে ওই বিষয়ের সিদ্ধান্ত দিয়ে দিলাম যে এদের মূল কেটে ফেলা হবে, তারা প্রভাতে থাকা সকালে সকাল হতে না হতেই। আর শহরের অধিবাসীরা উল্লাস করতে করতে এলো। সে বলল, নিশ্চয়ই এরা আমার অতিথি, সুতরাং তোমরা আমাকে অসম্মান করো না এবং তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে অপদস্থ করো না। তারা বলল, আমরা কি তোমাকে বিশ্ব ব্যবস্থার ব্যাপারে নিষেধ করিনি? সে বলল, যদি তোমরা করতেই চাও, এই যে আমার কন্যারা, তোমার জীবনের শপথ, তাহলে তো অবশ্যই তাদের নেশায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরছিল। এরপর তাদেরকে প্রকম্পিত শব্দ আক্রান্ত করলো তাদের সূর্যোদয় কালে। এরপর আমরা তার নিচ করে দিলাম এবং তাদের উপরকে বর্ষণ করলাম সিজ্জিলের কঙ্কর। নিশ্চয়ই ওটার মধ্যে রয়েছে নিদর্শনাবলী কাদের জন্য? ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুতাওয়াসসিমিন। মুতাওয়াসসিমিন, মুতাওয়াসসিমিন, এই শব্দটা কেউ কেউ বলে চিন্তা শক্তি সম্পন্ন। আমি আসলে মুতাওয়াসসিমিন শব্দটাকে মুতাওয়াসসিমিন ভাবে বুঝতে চাই। আর নিশ্চয়ই সেটা অবশ্যই একটি স্থায়ী পথের পাশেই, নিশ্চয়ই ওটা ওদের মুমিনদের জন্য অবশ্যই নিদর্শন হয়ে আছে। মানে কোরআন মজিদের এই যে 45 থেকে সূরা হিজরের 45 থেকে 77 পর্যন্ত আয়াতে টোটাল ঘটনাটা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন, লূত আলাইহিস সালামের পরিবার, লূত আলাইহিস সালাম নিজের নবী, তিনি তার নিজের পরিবারকে পর্যন্ত, পরিবারের মধ্যেও এই অপরাধীদের সমর্থনকারী ব্যক্তি ছিলেন। তাকে তিনি রক্ষা করতে পারেন নাই আল্লাহর ফয়সালার কারণে। এবং আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের তৌহিদি দাওয়াতের পথে প্রতিবন্ধকতার কারণে এই যে এই গোষ্ঠীকে, আমি বারবার আপনাদেরকে বলছি, নবী দুনিয়াতে আছে, হেদায়েতের ধারা চালু আছে, তারপরে ধারাকে একদম ধ্বংস করে ফেলা হলো। এরকম ভাবে ধ্বংস, কিন্তু নবীর বিদ্যমানতায় একটা কওমকে ধ্বংস করে ফেলা এইভাবে এইভাবে কিন্তু আর কোনো কওমের ক্ষেত্রে নেই। যাই হোক, সময় অত্যন্ত কম। আমি পরের আয়াতটা হচ্ছে আপনার 26 নম্বর সূরা, এটাতে 26 নম্বর সূরা, সূরা শুআরা, মনে রাখবেন, সূরা শুআরা 26 নম্বর সূরা। এই সূরাতেও আপনার এই লূত আলাইহিস সালামের কাহিনীটা ভালো করে বলা আছে। সেই বলাটার জায়গাটা আমি শুধু আপনাদেরকে বলে যাই, ব্যাখ্যা করার সময় তো আজকে পেলাম না বা পাওয়া যাচ্ছে না। খুবই ক্রিটিক্যাল অনেক বিষয় আছে যেগুলো অত্যন্ত সংবেদনশীল বোঝার ক্ষেত্রে। এগুলো আমাদের আলোচনায়, আমাদের একাডেমিক অঙ্গনে খুব কম আলোচিত হয়, কিন্তু এখন সময় এসেছে আলোচিত হতে হবে। 165 নম্বর আয়াত সূরা শুআরা। তোমরা কি বিশ্ব সময়ের মধ্যে পুরুষদের কাছে উপগত হতে চাও এবং তোমাদের দাম্পত্য সাথীদের মধ্য থেকে তোমাদের রব যা তোমাদের জন্য সৃষ্টি করেছেন সেটা পরিত্যাগ করে থাকো? তোমরা এক সীমালঙ্ঘনকারী জনগোষ্ঠী। কওমুন আদুন। তারা বললো, হে লূত, অবশ্যই তুমি যদি বিরত না হও, তুমি তো অবশ্যই বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবে। মানে লূত আলাইহিস সালামকে তারা বহিষ্কার করতে চেয়েছে। সে বললো, নিশ্চয়ই আমি তোমাদের কাছে কাজের প্রতি ঘৃণাকারীদের অন্তর্ভুক্ত, এবং দোয়া করলেন। লূত আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই দোয়াটা এখন আমাদের খুব দরকার। রাব্বি নাজ্জিনি ওয়াহলি মিম্মা ইয়ামালুন। রাব্বি নাজ্জিনি, আমাদেরকে রক্ষা করেন, ওয়াহলি ওয়া মিম্মা ইয়ামালুন, আমার পরিবারকে, আমার আহালকে, মিম্মা ইয়ামালুন, তারা যা করছে। রাব্বি নাজ্জিনি ওয়াহলি মিম্মা ইয়ামালুন, তিনি দোয়া করলেন। এরপর তাকেও তার পরিবারকে একসাথে আমরা রক্ষা করলাম, পশ্চাৎবর্তীদের মধ্যকার একজন বৃদ্ধাকে ছাড়া। পশ্চাৎবর্তীদের মধ্যকার একজন বৃদ্ধাকে ছাড়া। আনফরচুনেটলি এই বৃদ্ধা ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী। তারপর আমরা অন্যদেরকে ধ্বংস করলাম এবং তাদের উপর আমরা বর্ষণ করলাম। অতএব ভীতি প্রদর্শিতদের বর্ষণ কতই না মন্দ ছিল। নিশ্চয়ই ওসবের মধ্যে অবশ্যই এক নিদর্শন আছে, আর তাদের অধিকাংশই মুমিন ছিল না। নিশ্চয়ই তোমার রব অবশ্যই তিনি পরাক্রমশালী, দয়ালু। দুই জায়গাতে লক্ষ্য করবেন, এগুলো কয়েকটা জিনিস। নবীর বিদ্যমানতায় একটা জিনিস, দ্বিতীয় হচ্ছে নবীর পরিবারে একটা জিনিস, তৃতীয় হচ্ছে নবীর স্ত্রীর সাথে সম্পৃক্ত তৃতীয় নম্বর জিনিস, 4 নম্বর হচ্ছে তাদেরকে সকালবেলা তাদের সারা রাত উদ্যম আনন্দ করেছে, সকালবেলা তার ধ্বংস হয়েছে। এবং তাদের ধ্বংসকে আল্লাহ এমন ভাবে দেখাচ্ছেন, আমাদের দেখা যায়। এবং তাদেরকে আল্লাহ বলছেন কোরআনে দুই জায়গায় বলছেন এটা হচ্ছে মুমিনদের জন্য নিদর্শন।
তাহলে মুমিনদের জন্য এই যে নিদর্শন, এই নিদর্শনটাকে আমাদের, যেটাকে আল্লাহ নিদর্শন বলছেন, আল্লাহ কোনটাকে নিদর্শন বলছেন, যেই সাইন থেকে, যেই আয়াত থেকে, যেই চিহ্ন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আসুন আমরা এগুলো অধ্যয়ন করব এবং শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আপনি সূরা আনকাবুতের একটা বিরাট অংশ আছে, আমি আর এটা সময়ের কারণে পড়বো না। সূরা আনকাবুতের আপনি 28 নম্বর আয়াত থেকে আসবে। আর লুতকে যখন সে তার কওমের উদ্দেশ্যে বলেছিল, তোমরা তো অবশ্যই অশ্লীলতায় জড়াচ্ছ, তোমাদের পূর্বে বিশ্ব সমূহের মধ্যে থেকে কেউ এটাতে অতিক্রান্ত হয়নি। এরপরে এই পুরো কাহিনীটা আছে, এই লুতের কাহিনীটা এখানে আপনি 35 নম্বর আয়াত পর্যন্ত পাবেন। সূরা আনকাবুতের ইম্পর্টেন্ট এই জায়গাটা, সূরা আনকাবুতের 28 থেকে 35। এবং সূরা তাহরিমের যেখানে এই দুইজন ইয়ে ইয়ে নারী, কি বলে, গুণী নারী আর দুইজন অভিশপ্ত নারী, তার বর্ণনা আছে সূরা তাহরিম। এটা হচ্ছে আপনার আহ কি বলে 66 নম্বর সূরা। এই সূরাটার আপনি 10 নম্বর আয়াতে আপনি দেখবেন, যারা কুফর করেছিল আল্লাহ তাদের সামনে নূহের স্ত্রী এবং লুতের স্ত্রীর উদাহরণ উপস্থাপন করলেন। তারা উভয় ছিল আমাদের দুজন সৎ বান্দাদের মধ্য থেকে দুই বান্দার অধীন। এরপর উভয় তাদের দুজনের সাথে বিশ্বাসঘাতকতা করলো। এরপর আল্লাহর কাছে তারা দুজন তাদের উভয়ের ক্ষেত্রে কোনো ধরনের কাজে আসেনি। আর বলা হলো, তোমরা উভয়ে আগুনে প্রবেশ করো প্রবেশকারীদের সাথে। বিষয়টা আল্লাহ তাবারক তাআলা এরপরে দুজন ভালো নবীর দুইজন স্ত্রী দেখিয়েছেন, একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী, একজন লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা বিপথগামী। আর দুইজন মানে তাগুত লোকের স্ত্রী দেখেছেন, তার জান্নাতি। যেমন ফেরাউনের স্ত্রী, তিনি জান্নাতি। এবং আপনার যে মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, তিনি জান্নাতি। এই যে ইমরানের কন্যা মারিয়াম আর ফেরাউনের স্ত্রী, আহ, এই তার নাম এই মুহূর্তে এখানে নেই, কিন্তু সূরা তাহরিমে তার উল্লেখ আছে। এই দুজন হচ্ছে জান্নাতি। এই যে নারীবাদ পড়ার ক্ষেত্রে, এই যে কোরআনে যে নারী চরিত্রগুলো বলা আছে, মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, মারিয়াম আলাইহিস সালাম এবং ফেরাউনের স্ত্রী, আর এই যে লূত আলাইহিস সালামের স্ত্রী, এনাদের চরিত্র নারীবাদ পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমাদের জন্য প্রাসঙ্গিক। আর প্রাসঙ্গিক হচ্ছে বর্তমানে যে জেন্ডার কনসেপ্ট ক্রাইসিসের কথা বললাম, জেন্ডার পলিটিক্স এর কথা বললাম, জেন্ডার এজেন্ডার কথা বললাম, গ্লোবাল এজেন্ডার কথা বললাম, এটা বোঝার জন্য কোরআনের এই 4টা জায়গার দলিলকে স্টাডি করা দরকার। আল্লাহ আমাদেরকে, যারা আগ্রহী, যারা বুঝতে চান, বিশেষ করে যারা একাডেমি 21 যারা স্কলার হিসেবে স্বীকৃত বা স্বীকৃতি পেতে চান বা লেখাপড়া করছেন, তাদেরকে আমার আকুল আবেদন থাকবে যে তারা যে কোনো ফর্মে, এই 1 ঘন্টার ক্লাসে, আধা ঘন্টার ক্লাসে এগুলো বুঝিয়ে দেওয়া যাবে না, শুধু মেনশন করে দেওয়া সম্ভব, ধরিয়ে দেওয়া সম্ভব। আমি আসলে কোনো যোগ্যতার আমার নেই, জ্ঞান গরিমা অত নেই, তারপরেও আমি এইটুকু উপলব্ধি করতে পেরেছি, সেই উপলব্ধিটা আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ আমার এই চেষ্টাকে কবুল করেন। এবং আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা নিজেরা পড়াশোনা শুরু করেন, অধ্যয়ন শুরু করেন। আমরা কোন ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, এবং ক্রাইসিসটার আরেকটা সিম্বল লক্ষ্য করেন, নবী পরিবার ক্রাইসিসে আক্রান্ত, অর্থাৎ দিনদারদের পরিবার এই ক্রাইসিসে আক্রান্ত হবে। এর এর সিগন্যাল এখানে আছে, আলামত এখানে আছে। সেই আমাদের পরিবার আক্রান্ত হবে। অতএব আমাদেরকে বাঁচতে হলে, আমাদেরকে এই জায়গায় এই রোগটা নিয়ে আমাদের স্বার্থে, সমাজের স্বার্থ তো পরে কথা, আমাদের নিজেদের স্বার্থে আমাদেরকে এখানে মনোনিবেশ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি শেষ করেছি। সাইদ ভাই, সাইদ ভাই আছেন? সাইদ ভাই তো নাই, যেভাবে আপনি না ইয়ে করেন বা অন্য কেউ যদি করে। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ।